তোমার চোখে পানি জমেছে কেন? কান্না ভীষণ প্রিয় নাকি আমি? যদি আমি হই তবে তুমি কাঁদতে পারবে না, কারণ তোমার ওই চোখে দুটো আমার প্রিয়। প্রথমবার তোমার প্রতি সন্দেহ জেগেছিল এই কাজল মাখা আঁখি দুটো। মনে আছে বাড়িওয়ালার মেয়ের বিয়ে অনুষ্ঠান? সেই দিনই তোমার চোখে গভীরভাবে তাকিয়ে ফেলি অনিচ্ছা সত্ত্বেও। হয়তো আল্লাহ এটাই চেয়েছিল, তা না হলে বউকে খুঁজে বের করতাম কিভাবে? তোমার ছোটবেলার ছবিতে চোখগুলো বেশ আকর্ষণ করে আমাকে। সেই দিন ছাদে তোমার দু চোখ ভালো না করে দেখলো, এখন বউ খুঁজতে থাকতাম, অথচ বউ আমার পাশেই থাকতো। কাছাকাছি এসে নিঃশ্বাস ফেলল নিঃশব্দে। শ্রেয়া বুক চিরে তীব্র আর্তনাদ আসতে চাইছে। ঘুরে ফিরে দৃষ্টি তুর্যর ব্যান্ডেজ মোড়ানো হাতের দিকে এগিয়ে থাকছে। কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দেয় সেই স্থান। তুর্য বিরক্ত ভঙ্গিতে বলে উঠল, সামান্যতে ভেঙে পড়ো কেন? এটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। লুক অ্যাট মি, অ্যাম ফাইন। ডিমের বাহনা ছুটে আসলে আমাকে দেখতে, তা না করে ফ্যাস ফ্যাস করছো। আদর পাওয়ার জন্য ইশারা। চট করে হাড় সরিয়ে নিয়ে আসে শ্রেয়া। লজ্জায় তবলা বাজতে শ্রবণ গহীনেতে এই মানুষটার ওর সব ভাবনা বুঝে যায়। মিহিস্বরে বলল, সত্যি ঠিক আছেন তুর্য? ওটা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, পিউ কোথায়? আছে বাসায়। তুমি কি ওর সাথে থাকবে? ও তো একা স্যার, ওখানেই থাকি। বউ থাকতে একা থাকবো? ইম্পসিবল। পিহু সহ এই ফ্ল্যাটে থাকবে, ওটা ছেড়ে দিতে বলো। রাতে রেডি থেকো, দুজন বাহিরে যাব। শ্রেয়া এতক্ষণে একটা কথা মনে পড়ে গেল। তড়িঘড়ি করে বলল, বাবাকে ফোন দেন না কেন স্যার? উনি কথা বলতে চায় আপনার সাথে। তুর্য ক্ষিপ্ত চাউনিতে মিউড়ে যায় ও তৎক্ষণাৎ ধপ করে উঠে বুকটা। পাশে বসা মানুষটা নির্বাক নির্লিপ্ত অভিব্যক্তি। আমি চাই না। কিঞ্চিত সাহস জোগালো শ্রেয়া। সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলো, উনি আপনার বাবা। আপনার ক্ষোভটা ওনার প্রতি কতটুকু যুক্তিসঙ্গত একদিন বাবা হলে ঠিকই বুঝতে পারবেন। তুর্য ফিসলে হাসল, অসম্ভব সুন্দর সেই হাসি। নিমিষে কোমরে ধীর বাঁধন অনুভব করে শ্রেয়া নিজেকে আবিষ্কার করে তুর্যর মুখের কাছাকাছি। তুর্যর নেত্রে চাউনি প্রখর নিমিষ। আর একটু নিজের সঙ্গে চেপে নিলে লঘু স্বরে বলে উঠল, তাহলে বাবা বানিয়ে দাও। ঝক্কি দিয়ে উঠে শ্রেয়ার সমগ্র কায়া। সে কি ভুল শুনল? কম্পনের তাড়নায় তুর্য গলায় পিছনে গলিয়ে রাখা হাতের বাঁধন শক্ত করে। তুর্য ওর উষ্ঠ সন্নিকটে ঠোঁট দুটো নাড়ালো, কণ্ঠটা মাদকতায় ভরপুর। এখান থেকে তাহলে বাবা হওয়ার প্রচেষ্টা শুরু হোক। যতক্ষণ কথাটা কর্ণে প্রবেশ করে মস্তিষ্ক ধারণ করেছে অত্যন্ত বিলম্ব হয়ে যায়। শিরায় শিরায় বইছে থাকে দমকা হাওয়া। না চাইতেও নখ বিধিয়ে দেয় তুর্যর ঘাড়ে। প্রথম ভালোবাসা, প্রথম ছোঁয়া, আজ ওর দু অদর। সেই স্পর্শ প্রখরত্ব ক্রমাগত বেড়েই চলছে। নিয়ন্ত্রণ হারায় স্পন্দনা। তুর্য ঠোঁটে দীর্ঘ আলিঙ্গন শেষ করে উঠে দাঁড়ালো। রক্তিম মুখখানা লুকালো শ্রেয়ার সোফার উপর। এক গ্লাস পানি হাতে নিয়ে এসে তুর্য ফের পাশে বসল। নরম গলায় বলল, মুখ তুলো, পানি খেয়ে ভালো করে শ্বাস নাও। কোথায় যাব আমরা? জানি না। স্যার বলছেন রেডি থাকতে। আমি যাব না, তুই আর তুর্য ভাইয়া যা। শ্রেয়া চোখ জোড়া ছোট ছোট করে তাকায় বিছানার দিকে। পিউ পায়ের উপর পায়ে রেখে ক্রসিং স্টাইলে দিব্য দুপাশে দোলাচ্ছে দুপা। হাতে একখানা নিত্যকার সঙ্গী মোবাইল। এটা ছাড়া যেন আজকাল সবাই নিঃশ্বাস চলেই না। শ্রেয়া বার্তাহীন চট করে মোবাইলটা কেড়ে নিল। কেন যাবি না? তোরা একসাথে রোম্যান্স করবি আর আমি গেলে করতে পারবি বুঝি? প্রিয় বিবর্ষ কণ্ঠে রসকত্ব বাক্য শুনে শ্রেয়া হতবাক। ভুরু যুগল কুচকে জিজ্ঞেস করে, তোর সাথে যখন আয়ুষ ভাইয়ের সাথে দেখা করতে যেতাম তখন তোরা রোম্যান্স করতি না তো? তোর সামনে রোম্যান্স করতে লজ্জা লাগে না আমাদের? এটাই স্যার, গদ্ধব নয় যে তোর সামনে রোম্যান্স করবে। এবার প্রিয় কথা তাল পেয়ে গেল, জেকে ধরল
শ্রেয়াকে। মুচকি হেসে গাল দুটো উঁচু করে পরক্ষণে আবার ভুরু নাচালো। তার মানে ভাইয়ার আড়ালে রোমান্স করে। অনেক রোমান্টিক, তাই না? নিজের কথা নিজেই হতবিলম্ব হয় শ্রেয়া। সরব করে ব্যগ্র গলায় বলে উঠল, এইসব নিয়ে পড়ে থাকবি? রেডি হ, নয়তো স্যারে উল্টো আমাকে বকবে। তোকে ভালোবাসি বলেছে ভাইয়া? পিউ হঠাৎ কেমন ফ্যাকাচাকা খেয়ে গেল শ্রেয়া। অপ্রভৃত হলো অত্যাধিক পরিমাণে। বাহ্যিক অংশে অপ্রস্তুত ভাব এলে মস্তিষ্ক নিউরনে তীব্রভাবে বিধে প্রশ্নখানা না বললেও ওর হৃদয়ে থেমেছে যেই দিন। এক্ষুনি বুঝি নেই তুর্য অপ্রকাশিত অনুভূতি। একদিক থেকে ভাবল সেটা অব্যক্ত নয়, কারণ মানুষটা প্রতিনিয়ত নিজের আচরণ মিশিয়ে দিচ্ছে কোনো এক মনোমুগ্ধকর অনুভূতি। সন্ধি তো ঘটে গিয়েছে, কবে কখন কোন স্থানে কেমন করে অত শত প্রশ্ন না করলেও চলবে। সর্বক্ষণ ভালোবাসি না বাসি না বলা মানুষটা কথা ভাঁজে লুকিয়ে আছে তীব্র ভালোবাসা। শ্রেয়ার ঠোঁটে লাজুক হাসি, মিহি কণ্ঠস্বর ছোট করে জিজ্ঞেস করলো, বলা কি খুব প্রয়োজন? পিউ মাথা নাড়িয়ে বলল, একদম নয়, তবে ভাইয়ার অতীত মানে অহমিকাকে নিয়ে কতগুলো জানতে ইচ্ছে হয় না তোর? অতীত ঘেটে কী লাভ, যেখানে আমি ওনার বর্তমান ভবিষ্যৎ সব। তাছাড়া ওনার মুখ থেকে শুনেছি অহমিকা আপু বড্ড স্বার্থপরতা করেছেন। ওনার ঘৃণা মিশ্রিত বাক্যগুলো বুঝিয়ে দিয়েছে ঠিক কতটা কষ্ট দিয়েছেন অহমিকা আপু। তাহলে তুই স্যারের কাছ থেকে এত দূরে দূরে থাকিস কেন? লজ্জা পাস? একান্ত সময় কাটাতে ইচ্ছে করে না তোর? দেখিস অহমিকা এসে আবার না তোর স্যারকে নিয়ে যায়। এত কিসের জড়তা? আমি তো আয়ুষকে পারি না খামচে মেরে ফেলি। চেয়া চক্ষু ছানা পড়া। এই মেয়ের মুখে কিছুই আটকা না এখনো। সময় মানুষ পরিস্থিতি কিছুই বিবেচনা করে না, কেবল মুখে ফুটে বলতে পারলেই যেন পরম আনন্দ শান্তি। আনমনে কপাল কুঁচকে এলো। বলো, তুই স্যারের মতো লাগামহীন? নিমিষে পিউ অট্টহাসি ফেটে পড়ে। বিছানা ছেড়ে এসে ওকে জড়িয়ে ধরে শক্ত করে বলে, আমি কি ভাইয়ার মতো বলেছি নাকি? ভালোবেসে একটু একটু চিমটি মারতে পারি আমার জামাইকে, চাইলে তুইও মারতে পারিস। পরক্ষণের পিউ মুখে আলোর পরিবর্তন আসে ব্যাপক। শ্রেয়ার দেহ মুক্ত করে হাত ধরে বিছানায় এসে বসল। কণ্ঠে গুরুতর ভাব এনে বলল, তোকে কিছু কথা বলবো শ্রেয়া, মনোযোগ দিয়ে শুনবি। এতদিন আমি বাড়িতে সব কিছু দেখেছি, ওটাও দেখেছি বড়মা অহমিকাকে বাড়িতে আনার চেষ্টা করছে আবারও। ওনার ভাষ্যমতে অহমিকা মেয়ে হিসেবে ভালো, অথচ উনি অল্পতে পাওয়া সম্মান ভুলে বসলো তুর্য ভাইয়া খারাপ অবস্থার জন্য সেই মেয়েটা কোনো না কোনোভাবে জড়িত ছিল। কি না করেছে ভাইয়া মেয়েটার জন্য? ঠিক কতটুকু ভালোবেসেছিল ওকে আমার জান নেই, কারণ ভালোবাসা পরিমাণ করার ক্ষমতা আদৌ কারো হয়নি। তবে আমার চোখে পড়তো মাঝে মাঝে মেয়েটার জন্য ভার্সিটি ক্লাস মিস দিয়ে ভাইয়া মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে থাকতেন, যা ওনার ব্যক্তিত্বের সাথে মিলাতে পারতাম না আমি। আমার জানা মতে এবং ছোট থেকে চেনা অনুযায়ী তিনি একজন গম্ভীর এবং খুব রকচটা স্বভাবের মানুষ ছিলেন। কোনো মেয়ের জন্য ওনার এত অপেক্ষা আমাকে ভীষণ মুগ্ধ করত। চাইতাম আয়ুষ আমাকে এমন করে ভালোবাসুক। স্কুল পড়তাম তখন তুর্য ভাইয়া এইসব পাগলামি আমার কৈশোরিক বয়সে অনেক প্রভাব ফেলে। ভেবে ভেবে সাজাতাম আয়ুষও কোনো একদিন আমাকে এমন করে ভালোবাসবে। ছোট থেকেই ওনাদের বাড়িতে আমার আসা যাওয়া লেগে থাকতো। সেই সুবাদে একদিন গিয়ে অনামিকাকে পাই সেখানে। বড়মা হাতে চুড়ি পরিয়ে দিচ্ছিলেন। তুর্য ভাইয়ার সঙ্গে নাকি ওর বিয়ে প্রায় ঠিকঠাক। তোয়াস ভাইয়া যাওয়ার পর তুর্য ভাইয়া বেশ ভেঙে পড়ে, আঘাত পায় কিছু কথায়। তুই জানিস না, কিন্তু আমি দেখেছি তুর্য ভাইয়ার কাছে ওনার পৃথিবী ছিলেন তোয়াস ভাইয়া, কিন্তু সেই পৃথিবী দুমড়ে মুচড়ে যাওয়ার ভুবন নতুন করে সাজায় অহমিকা। শক্ত মানুষও ভাঙে, তবে বাহ্যিকভাবে নয়, ভিতরে ভিতরে। আমি চাই কেউ আমাদের হোক, আমাদের বুঝুক। তুর্য ভাইয়া হয়তো চাইতেন সেই চাও পরিপূর্ণতা এনে দিল অহমিকা। আবার কেড়েও নেয় সে। একবার দুর্বলতা প্রকাশ করে ফেললেও মানুষের সেই সুযোগ আরও কঠিনভাবে আঘাত করে। অহমিকা নিজেকে ভালো হাজির করতে এভাবে
পক্ষ ছিল কেউ ওর আসল রূপটা দেখতে পায়নি। এমনকি তুর্য ভাইয়াও না। বছরখানেক ছুটি প্রেম করে বিয়ের আগের দিন জানায় লন্ডন চলে যাবে, বিয়ে করবে না। বিয়ে নামক বিড়াজালে বাঁধতে চায় না নিজেকে। তুর্য ভাইয়া প্রথমে ভেবেছিল হয়তো মজা করছে, আর সবাই স্বাধীনতা প্রিয় তাই অনেকে বোঝায়, বোঝানো কোনো ত্রুটি রাখেনি। এটাও বলে পড়তে চাইলে লন্ডনে চলে যাক, এখন বিয়ে করতে না চাইলে অপেক্ষা করব, পরে না হয় করবে। কিন্তু অহমিকা একটাই কথায়, সে বিয়ে করবে না। একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এতটা নত হলো তার ভালোবাসার কাছে, কিন্তু ফলাফল শূন্য। চলে যায় অহমিকা। সে যাওয়ার পর ভাইয়াকে এসব ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু কথা তো থাকে না বেশি দিন, বাতাসের মতো বয়ে আসে সত্যটা। লন্ডনে অবস্থিত কাজিনের সঙ্গে প্রেম অহমিকার, তাই তুর্য ভাইকে ছেড়ে পাড়ি জমালো। সেই ঘটনার পর ভাইয়াকে বাসায় দেখা যেত না সবসময়। ভবঘুরে হয়ে গিয়েছিল। অ্যাডভান্সারে দিয়ে বেরোতো। কোনো একদিন আয়ুষ খোঁজ নিয়ে জানতে পারে ভাইয়া অ্যালকোহলে ব্যবহার করছেন। পরিবার ভাঙন, তোয়াস ভাইয়া করা আঘাত, অহমিকা করা কাণ্ডে হয়তো ভেঙে পড়েন তিনি, কিন্তু সেটা প্রকাশ করেননি। নিজেকে সামলিয়েছেন অন্যভাবে। দীর্ঘ দিন অ্যালকোহল ব্যবহার কারণে তিনি সাইকোসিস ডিসঅর্ডারে আক্রান্ত হয়ে পড়েন। নেত্রগর্ভ জলে টইটুম্বুর, ভিতরটা ধক করে উঠেছে। আর সাইকোসিস ডিসঅর্ডার সম্পর্কে একটু হলে অবগত। এটা এক প্রকার মানসিক ব্যাধি, গুরুত্ব বলা যেতে পারে। মূলত বিভ্রম সৃষ্টি করে মানুষের মধ্যে। হ্যালুসিনেশন হয়। ওই মানুষটা সবসময় ভাবে কেউ আছে, কাউকে অনুভব করে। কখনো কখনো মস্তিষ্ক উগ্র হয়ে যা মানুষটাকে অনুভব করে। এটা মূলত স্বল্প মেয়াদি হয়, বিরল ক্ষেত্রে দীর্ঘ দিন, বছরও গড়ায়। সাইকোসিস একজন ব্যক্তি 5টি ইন্দ্রিয় তাদের আচরণ এবং আবেগকে প্রভাবিত করতে পারে। মন বাস্তবতার সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। তুর্যর বেলায় ঠিক এটাই হয়েছে হয়তো। শ্রেয়া ব্যথাতুর কণ্ঠে মৃদু আর্তনা করে। 2 অধর নড়ে চড়ে উঠে। সাইকোসিস ডিসঅর্ডার? হ্যাঁ, তুই একবার পত্রিকায় রোগ সম্পর্কে পড়ছিলি, আমি দেখেছিলাম। তাহলে তো ধারণা রয়েছে, আমার আর বলতে হবে না। খোলা, ভাইয়ার রোগটা ধীরে ধীরে দীর্ঘ আকার ধারণ করে। উনি বেশি কল্পনা করতে অহমিকাকে, ওকে ভেবে অনেক মানুষকে আঘাত করে ফেলতেন। প্রথম নিজেকে নিজ থেকে অনেক নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন, কিন্তু পেরে উঠতেন না। দিনকে দিন ক্রমশ হয় তা। কোনো গতি না পেয়ে সকলে মিলে বন্দি রাখার সিদ্ধান্ত নেয়। বাড়িতে ট্রিটমেন্ট চলতো ভাইয়ার। একটা সময় ডাক্তার জানালো চিকিৎসার পাশাপাশি আপনজনের সেবার যত্ন ভাইয়ার বাস্তব জগতে ফিরে আসতে পারে। যেহেতু তিনি পরিবারের কাউকে সহ্য করতে পারেন, সেক্ষেত্রে দাদি তোকে দেখে সিদ্ধান্ত নেয় ভাইয়া খেয়াল রাখার জন্য বউ করে আনা। উনি মনে করেছেন তুই অচেনা, তো ক্ষতি করবে না। কিন্তু ভাবনা ভুল ফলে। তুই চলে আসার প্রায় 2 বছর মাঝামাঝি সময় অহমিকা আবার ফিরে আসে। ডাক্তার আঙ্কেল ওকে রেফার করে ভাইয়ের ট্রিটমেন্টের জন্য। প্রথমে বড় মা ওকে দেখে জানিয়ে দেয় ঘৃণার ট্রিটমেন্ট করাবে না। পরে ছেলের অবস্থা দেখে অটল থাকতে পারলে না, বেশ ভালোই চিকিৎসা চালিয়ে যায়। সময়ের স্রোতে আবারও ভালো সেজে বড় মার মন জয় করে নেন। বড় মা ভাবে ও ভালো হয়ে গিয়েছে। ওটাও বলে ও নাকি তুর্য ভাইয়ের অবস্থা শুনেই ফিরে এসেছে। কি জানি কোন স্বার্থ হাসিল পরাজিত হয়ে আবার কোন স্বার্থর টানে ফিরে এসেছে। এত লম্বা লম্বা বাক্যপিও হাঁপিয়ে উঠেছে। দীর্ঘ নিঃশ্বাসে নাসগ্রন্থ বেরিয়ে বাহিরে উন্মুক্ত হয়। পিউ পুনর্বার বলে উঠল, তোকে এগুলো বলার আরেকটা উদ্দেশ্য শ্রেয়া, ভাইয়ের কাছাকাছি থাক। কাউকে তোদের আলাদা করার সুযোগ দিবি না, কাউকে না। ভাইয়া তোকে খুব ভালোবাসে। জানি শুনি কেন এতদিন একা একা কাউকে না জেনে এখানে ছিল? কারণ ভালো নেই উনি। সেদিন সকালে বেরিয়ে আসার একটা কারণ, উনি অসুস্থ হয়ে পড়েছেন আবারও। পুরোপুরি পিছু ছাড়েনি রোগটা। অতিরিক্ত চিন্তা করলে মাথা ব্যথা করে। এই কয়েকদিন যাবৎ সাইকিয়াট্রিস্টে শরণাপন্ন ছিলেন। আমাকে আর রহিমা খালাকে তোর দায়িত্ব দিয়ে রেখেছিলেন। তুই ওনার দ্বিতীয় ভালোবাসা হতে পারিস, তবে ভুল মানুষ না। শ্রেয়া হৃদয়স্থল থেকে তীক্ষ্ণ যন্ত্রণা
বিস্তার করে প্রিয় কথাগুলো। তুর্য একা একা কত কিছু সহ্য করছে, অথচ ও জানতেই পারল না প্রিয় মানুষটার সান্নিধ্য প্রয়োজনীয়। নয়তো কেউ কেউ পরিণত হয়ে যায় মানসিক রোগীতে। মানসিক রোগীর ওষুধ হলো সঙ্গ, ভালোবাসা, যত্ন। কিন্তু একটার সময় ও এসবে দিল না তুর্যকে। এখনও কি দিচ্ছে? প্রিয় হোক কিংবা অপ্রিয়, মানসিকভাবে বিক্ষিপ্ত মানুষগুলোকে পারলে একটুখানি সঙ্গ দেওয়া উচিত। রিকশা চলছে সোজা পিচ ঢালা রাস্তা ধরে। ব্যস্ত হাতে চাচা গামছা সমেত কপালে তপ্ত জলবিন্দু কণা মুছে নিচ্ছে। মুগ্ধমন্দ সমীকরণে উড়ছে শেয়ার শুভ্র রঙা আঁচল। সাজবেলা পার হয়ে রজনী নেমেছে সদ্য, তবুও ভোর রজনী চারিধারে কোথাও কোথায় নিয়মালো পথিকদের সঠিক পথ দেখিয়ে চলেছে, যেন আধারে অতলে ডুবে না যায়। পিউর পাশে বসে খানিক সেকেন্ড বাদে বাদে নীরবতার সমাপ্তি ঘটাচ্ছে। বেশ কয়েকবার মলিন নিস্পৃহ স্বরে একরাশ আফসোস নিয়ে বলেছে, আয়ুষকে বড্ড মিস করছি। আগে দূরে ছিলাম, সয়ে গিয়েছি। এখন কাছে থেকে অভ্যাস হয়ে গিয়ে অল্প সময় বিচ্ছেদের দম বন্ধ হয়ে আসছে। বিচ্ছেদের বেদনার স্বাদ সে নিয়েছে, তাই পিউকে প্রত্যুত্তরে শব্দাংশ খুঁজে পেল না। অচিরেই পেছনে রিকশাটা ওদের রিকশা পার করে থামালো। চাচা প্যান্ডেল ঘোরানো বন্ধ করে দিল। শ্রেয়া জিজ্ঞাসা দৃষ্টিতে মেলেছে সবে। তখনই তুর্য অপর রিকশা থেকে নেমে আসে। মুখে কেমন একটা উদ্বিগ্ন অস্থিরতা। বড় বড় পা ফেলে এসে ঝুঁকে ওর শাড়ির বড়সড় আঁচলটা রিকশার চাকার কাছ থেকে তুলে ঠিক করে দিল। শ্রেয়ার হৃদয়স্পন্দ প্রায় থমকে গিয়েছে। কি হতে যাচ্ছিল এখন? সামান্য সতর্কতার অভাব প্রাণ খোঁয়াতে হতো। তুর্যর দিকে করুণ চাউনি নিক্ষেপ করতেই নরম শীতল কণ্ঠস্বর শুনতে পায়, মেরেই ফেলেছিলে আমাকে।